আমাদের পরবর্তী বক্তা আমাদের হাতে উপস্থিত আছেন স্বামী শান্তি ঘনানন্দজি মহারাজ। উনি রামহরিপুর রামকৃষ্ণ মিশনে আছেন এবং রামহরিপুর রামকৃষ্ণ মিশনের মেডিকেল ইউনিট এবং রুরাল ডেভেলপমেন্ট উনি দেখাশোনা করেন। ওনার বাগ্মিতা, ওনার চিন্তাভাবনা এবং বেশ কিছু বিষয়ে ওনার লেখালেখির উৎপত্তি আছে। আমি স্বামী শান্তি ঘনানন্দজি মহারাজকে অনুরোধ করব উনি ওনার বক্তব্য পেশ করতে। ওনার বক্তব্যের বিষয় রসবোধের আলোয় শিক্ষা, আরও একটা নতুন দিগদর্শন। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवा महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। সবার প্রথমে ঠাকুরমা স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই গুরুদেবের চরণে। সেই সঙ্গে প্রণাম জানাই স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, স্বামী বিদ্যানাথানন্দজি মহারাজ, স্বামী বেদাদিতানন্দজি মহারাজের চরণে। নমস্কার জানাই অধ্যাপিকা ডক্টর সুরভি ব্যানার্জিকে, অধ্যাপিকা ডক্টর চৈতালি মৈত্রকে এবং দিব্যালোক রায়চৌধুরী বাবুকে। সেই সঙ্গে ধন্যবাদ জানাই আগামী নির্বাণ যে এই অনুষ্ঠানটা করেছে তাদের সকলকে। আর এখানে উপস্থিত যারা আছেন ভক্ত মানুষরা, তাদেরকে আমার আন্তরিক নমস্কার, এবং যারা উঠে চলে যাচ্ছেন তাদেরকেও নমস্কার, যারা আবার ঘুরে ঘুরে আসেন তাদেরকেও নমস্কার। আজকে আমার বলার বিষয়টা হলো রসবোধের আলোকে শিক্ষা। আমার গুরুদেব স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের কাছ থেকে দীক্ষা পাওয়ার পর অনেকবারই মহারাজের কাছে গেছি, মহারাজকে দেখেছি। কিন্তু যতবার মহারাজকে দেখেছি, মহারাজের কাছে গিয়েছি, ততবারই যেন মনে হয়েছে যে এই এত বিশাল এক পার্সোনালিটির মানুষ, কিন্তু সম্পূর্ণ শিশুসুলভ মনোভাব, এত হাসি খুশি, এত আনন্দময় পুরুষ একজন, যে মহারাজের কাছে গেলেই যেন মন তো আনন্দে ভরে যেতই, এবং সেই সঙ্গে মনে একটা নতুন উৎসাহ জাগত। আমি দেখেছি নিজে। একদিন সুদর্শন মহারাজকে বলছি যে মহারাজের কাছে যাব, একটু কথা বলবো। তো মহারাজ বলছে একটু অপেক্ষা করো। একজন মহারাজ, উনি যাবেন মহারাজের কাছে, উনি আসলে তুমি যাবে। আমি তখন ব্রহ্মচারী, বেলুর মঠে আছি। তো সেই মহারাজ আসলেন। মহারাজ যখন গুরুদেবের কাছে, রঙ্গনাথানন্দজির কাছে যাচ্ছেন, তখন তাকে দেখে মনে হচ্ছে যে অনেক টেনশন নিয়ে, অনেক চিন্তা নিয়ে তিনি যাচ্ছেন। মানে তাকে দেখে কেমন একটা লাগছে যে এইরকম মনোভাব নিয়ে তিনি যাচ্ছেন মহারাজের কাছে। আমি ওখানে বাইরে বসেই আছি, উনি বেরোলে আমি যাব মহারাজের কাছে। মহারাজ গেলেন ভিতরে যেভাবে, কিছুক্ষণ পর যখন বেরিয়ে আসলেন দেখলাম কমপ্লিটলি চেঞ্জ। হাসতে হাসতে মহারাজ বেরিয়ে আসলেন। অর্থাৎ আমাদের রঙ্গনাথানন্দজি মহারাজের পার্সোনালিটির মধ্যে এটা ছিল, তিনি রসবোধের মাধ্যমে, আনন্দদানের মধ্যে দিয়ে জীবনের খুব মূল্যবান শিক্ষা দিতেন। আজকে সেই ছোট ছোট রসবোধের ঘটনা এবং শিক্ষাগুলো আপনাদের সামনে তুলে ধরব। তার আগে মহারাজের সম্বন্ধে আমার
ব্যক্তিগত যেটা মনোভাব সেটা আপনাদের বলি। সেটা হলো গুরু গীতায় একটা ধ্যান মন্ত্র আছে, সেখানে বলা হচ্ছে আনন্দম আনন্দকরং প্রসন্নম জ্ঞান স্বরূপং নিজবোধযুক্তম যোগীন্দ্রম ইড্ঢম ভবরোগ বৈদ্যম শ্রীমদ্গুরুম নিত্যম অহম ভজামি। সেখানে বলছে যে যিনি আনন্দ স্বরূপ হয়ে ভক্তকে আনন্দ প্রদান করেন, যিনি জ্ঞানস্বরূপ হয়ে নিজের স্বরূপ বিষয়ে বোধযুক্ত, জাগতিক শোকতাপ থেকে মুক্ত করার যিনি বৈদ্য, সেই যোগীন্দ্রগণের পূজ্য প্রসন্ন বদনযুক্ত শ্রীমদ্ গুরুকে আমি নিত্য আরাধনা করি। কত সুন্দর! এটা যেন গুরুদেবের অর্থাৎ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজির জীবনের সঙ্গে সম্পূর্ণ মিলে যায়। আসি ঘটনায়। মহারাজ গেছেন পাটনাতে, পাটনা আশ্রমে আছেন তিনি। পাটনা বিশ্ববিদ্যালয়ে, পাটনা ইউনিভার্সিটিতে বক্তৃতা দিতে যাবেন। তো মহারাজ গিয়ে পৌঁছেছেন আশ্রমে সকালবেলা 10টা বাজে। একজন ব্রহ্মচারী মহারাজের কাছে গেছেন, গিয়ে মহারাজকে বলছেন, মহারাজ চা খাবেন, জিজ্ঞেস করছেন। কিন্তু মহারাজ তখন বসে বসে বই পড়ছিলেন। মহারাজ বইটা বন্ধ করে ব্রহ্মচারীর দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে নিয়ে এসো। তো ব্রহ্মচারী চা নিয়ে এসছে, ট্রেতে করে সব রেডি করে, চিনি, দুধ, গরম জল, চা সব করে এনে মহারাজকে জিজ্ঞেস করছেন যে মহারাজ চায়ে কতটা দুধ কতটা চিনি দেব। তো মহারাজ সেই ব্রহ্মচারীকে বলছেন, আচ্ছা তুমি চা খাও? বলছে হ্যাঁ মহারাজ খাই। বলছে সব থেকে ভালো চা যদি করতে হয় তাহলে কতটা দুধ আর কতটা চিনি দিতে হবে সেটা তুমি জানো? যে হ্যাঁ মহারাজ। বলছে ঠিক সেটা তুমি যেটা জানো সেইভাবেই বানাও। বানিয়েছে, চা রেডি, মহারাজকে দিয়েছে। মহারাজ তখন ব্রহ্মচারীকে বললেন, একটা চেয়ার নিয়ে এসে সামনে এসো, এখানে বসো। ব্রহ্মচারী বসলো। মহারাজ কি করলেন, চায়ের প্লেটটা তার ব্রহ্মচারীর দিকে আগিয়ে দিল, দিয়ে বলল, নাও চাটা খাও। ব্রহ্মচারী বলছে যে মহারাজ আপনার জন্য তো দিলাম, আপনি খান। তখন বলছে যে না আমি তো চা খাই না। বলছে তাহলে আপনি চা আমাকে যে আনতে দিতে বললেন? বলছে এটা তোমার জন্য। কি জানো, এই যে তুমি বসে বসে চা খাবে, এখন তোমার সঙ্গে একটু গল্প করতে পারবো। চা খেতে খেতে কথা বলতে ভালো লাগে, তো এই জন্য চা তোমাকে দিয়ে চা করালাম। ব্রহ্মচারী অবাক। তো পরে তিনি বলছেন, সেই ব্রহ্মচারী, তার নাম আমি আপনাদের বলবো আর একটা ঘটনা বলে। সে বলছেন যে মহারাজ ওই দিন একটা নতুন শিক্ষা দিলেন যে নিজের ইচ্ছাটাকে কিভাবে অপরের মধ্যে চালিত করে তাকে আপন করে নেওয়া যায় বা তাকে নিজের করে নেওয়া যায়, সেই একটা শিক্ষা তিনি দিলেন। তিনি তো পরিষ্কার বলতে পারতেন না আমি চা খাই না, আমার চা লাগবে না। কিন্তু দেখুন সেই ব্রহ্মচারীকে এত সুন্দর করে তার সঙ্গে কথা বললেন, ব্যবহার করলেন, যে তাকে মহারাজ একদম আপন করে নিলেন। এরপরে মহারাজের বক্তৃতা, পাটনা ইউনিভার্সিটিতে মহারাজ যাবেন বক্তৃতা দিতে। বক্তৃতাটা ছিল সন্ধ্যাবেলা। তো বিকেলবেলা বেরোনো হয়েছে। তো দেখছে গাড়িতে যেতে যেতে মহারাজ চোখ বুজে বসে আছেন, সেই ব্রহ্মচারীকে নিয়ে যাচ্ছেন মহারাজ। তো ব্রহ্মচারী মহারাজ কিছু রঙ্গনাথানন্দজি মহারাজকে জিজ্ঞেস করতে গিয়ে দেখছে যে রঙ্গনাথানন্দজি মহারাজ চোখ বন্ধ করে চুপ করে সিটের মধ্যে বসে আছে। তো তিনি ভাবলেন যে হয়তো মহারাজ ঘুমাচ্ছেন বা রেস্ট নিচ্ছেন, ঠিক আছে কিছু জিজ্ঞেস করব না। সে ব্রহ্মচারী ভেবেই নিয়েছে যে মহারাজ ঘুমাচ্ছে বসে বসে, সারাদিন পড়াশোনা করেছে, লোকজন এসেছে, কথা বলেছে, রেস্ট নেওয়ার সময় পায়নি, এখন রেস্ট নিচ্ছে। তো যাই হোক, বক্তৃতায় গেল, বক্তৃতা শেষ হয়ে যখন ফিরছেন তখন ব্রহ্মচারী মহারাজকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা মহারাজ, আমি একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতাম, তখন যাওয়ার সময় আপনাকে করিনি। বলছে কেন করলে না? বলছে না, দেখলাম আপনি তখন সিটে বসে বসে ঘুমাচ্ছেন। তখন
মহারাজ বলছেন যে হ্যাঁ, আমি চোখ বন্ধ করেছিলাম কিন্তু ঘুমাইনি, তার কারণ ভক্ত সঙ্গ করার আগে ঈশ্বরের সঙ্গ করলাম। অর্থাৎ মহারাজ বললেন যে সন্ধেবেলায় যে জপ ধ্যান সেটা আমি গাড়িতে বসেই করে নিলাম। জানি সন্ধেবেলায় বক্তৃতা দিতে হবে, জপ ধ্যান করা হবে না, সেজন্য গাড়িতে চোখ বুজে বসে ওটা করে নিলাম। সেই ব্রহ্মচারী মহারাজ বললেন যে এই যে শিক্ষা মহারাজের কাছ থেকে, যে মানুষকে ছোট ছোট জিনিসের মধ্যে দিয়ে আপন করে নেওয়া এবং নিজের সাধনার মধ্যে যে কতটা নিষ্ঠা, সেই সময় বের করে সেটাকে ঠিকভাবে করা, সেই শিক্ষা আমি পেয়েছিলাম। ওই ব্রহ্মচারী মহারাজ ছিলেন স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ। তিনি এই স্মৃতিচারণা করেছিলেন। এরপরে আমরা আসি মহারাজের ঘটনায়। আর একটা সুন্দর ঘটনা, মহারাজের বড় বড় পণ্ডিত, খুব জ্ঞানীগুণী মানুষদের সঙ্গে যেমন ব্যবহার ছিল, ঠিক তেমনি আশ্রমের মালি, রাঁধুনি, দারোয়ান, তাদের সঙ্গে একই রকম ব্যবহার ছিল। রঙ্গনাথানন্দজি মহারাজের জীবনের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো সবার সঙ্গে সমান ব্যবহার। তিনি সেই রকম ভাবেই বড় বড় পণ্ডিতদের সঙ্গে যেমনভাবে যেই রকম স্মাইলিং ফেস নিয়ে কথা বলতেন, ঠিক সেই রাঁধুনি, মালি, দারোয়ান, তাদের সঙ্গে ওইভাবেও কথা বলতেন। সবাইকে তার উপযুক্ত সম্মান দিতেন। মহারাজের জীবনে এরকম কোনো ঘটনা পাওয়া যায় না তিনি অপরকে অসম্মান করেছেন। একটা ছোট জাতের মানুষ থেকে আরম্ভ করে, একটা ডেলি লেবার থেকে আরম্ভ করে বড় প্রফেসর, ডাক্তার, যেই হোক না কেন, সবাইকে তিনি সম্মান দিয়ে কথা বলতেন। আর আরেকটা বড় জিনিস আমি যেটা নিজে দেখেছি মহারাজের মধ্যে, যে মহারাজকে প্রণাম করত তাকেই তিনি অ্যাটেনশন দিতেন, তাকেই তিনি অ্যাটেনশন দিতেন। একটু জিজ্ঞেস করতেন, তাকে দেখে হাসতেন, তার মানে তিনি অ্যাকসেপ্ট করছেন। সেই একটা ঘটনার মধ্যে আসি যে মহারাজ এই রকম যে সবার সঙ্গে কথা বলতেন, তো মহারাজের কাছে তখন মহারাজ আছেন দিল্লি আশ্রমে। সেইখানে ছেলেরা মেয়েরা সব ফ্যাশনেবল ড্রেস পরে আসতো মহারাজের সঙ্গে কথা বলতে। বিশেষ করে ছেলেদের এমন ড্রেস থাকতো, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া বড় বড় চুল, মেয়েদের মতন সেই সব পরে মাথায় এইসব চুল টুল নিয়ে এরকম ফ্যাশন করে মহারাজের কাছে আসতো। অন্য যে কেউ দেখলে একটু বিরক্ত লাগবে, মনে হবে ধর এদের সঙ্গে বেশি কথা বলবো না, এইরকম অবস্থা। তারা আধ্যাত্মিকতার কোথাও নেই তাদের মধ্যে, মনের মধ্যে কোনো সেই রকম ভাবও নেই। তারা আসতো মহারাজের কাছে কথা বলতে, কেন মহারাজের তখন চারিদিকে নাম ডাক, তার সঙ্গে দেখা করতে, কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে। তো মহারাজ তাদের সঙ্গে খুব ফ্রেন্ডলি বিহেভ করতেন, খুব বন্ধুর মতন কথা বলতেন। তো একজন মহারাজ তিনি খেয়াল করেছেন, এটা খেয়াল করে একদিন জিজ্ঞেস করছেন, আচ্ছা মহারাজ, এই যে এইরকম ছেলেগুলো ফ্যাশনেবল ড্রেস পরে মাথায় এরকম ঝাঁকড়া ঝাঁকড়া বড় বড় চুল নিয়ে আপনার সঙ্গে কথা বলতে আসে, আপনার কি এটা দেখে খারাপ লাগে না? মানে আপনার এটা দেখে কেন বিরক্তি মনে হয় না যে না এদের সঙ্গে বেশি কথা বলবো না, বা আপনি কি করে এদের সঙ্গে এতক্ষণ কথা বলেন এইভাবে? তখন মহারাজ হাসতে হাসতে বললেন, আমি তাদের মাথার উপরে কি আছে সেটা দেখি না, তাদের মাথার ভিতরে কি আছে সেটা দেখি। এই হলো মহারাজের দৃষ্টি। তিনি শিক্ষা দিলেন যে মানুষকে উপর দেখে বিচার নয়, তার ভিতরে কি আছে সেটা দেখো, সেটা দেখে বিচার। আর একটা ঘটনায় আসি। মহারাজ আছেন মুম্বাইতে গেছেন তিনি। সেইখানে একজন বিখ্যাত ম্যানেজমেন্ট কনসালটেন্ট এসেছেন মহারাজের কাছে। তিনি খুব দুর্মুখ মানে দুমদাম করে কথা বলে দেন, ঠোঁট কাটা লোক আর নাস্তিক। তো মহারাজের কাছে এসেছেন, এসে মহারাজকে দেখে মহারাজের কথা শুনে তার খুব ভালো লেগেছে। তিনি মহারাজের কাছে দীক্ষা নিতে চাইলেন। তো ঠিক আছে, মহারাজ দীক্ষা দিতে রাজি হলেন, দীক্ষা হলো। দীক্ষা হওয়ার 2 দিন পর তিনি মহারাজের সঙ্গে দেখা করতে এসছেন। এসে মহারাজকে প্রণাম করে বলছেন যে মহারাজ, আমি খুব ভাগ্যবান যে এইরকম জগৎ বিখ্যাত একজন গুরুকে আমি পেয়েছি। তো মহারাজ তার কথা শুনে হেসে বলছেন, আমিও খুব ভাগ্যবান
যে আমি এরকম ম্যানেজমেন্ট কনসালটেন্ট একজন ভক্তকে পেয়েছি। আচ্ছা, এরপর আর একটা ঘটনায় আসি। এটা সংসারী মানুষদের একটা খুব শিক্ষামূলক ঘটনা, কিন্তু হাসির ঘটনা, হাসির মধ্যে দিয়ে শিক্ষা। একজন ভদ্রলোক, তিনি মহারাজের খুবই পরিচিত। তো তিনি বেশ কিছুদিন মহারাজের কাছে আসতেন, কিন্তু বেশ কিছুদিন হলো আসছেন না। তো বেশ কিছুদিন পরে এসেছেন মহারাজের কাছে। তো মহারাজ দেখে বলছে, আরে কি ব্যাপার, অনেক দেখা যাচ্ছে না, কি হলো? তো তখন তিনি বলছেন যে পারিবারিক অনেক সমস্যা, তার পত্নীর সম্বন্ধে অনেক কিছু বলছেন। তো মহারাজ চুপ করে তার কথাগুলো সব শুনলেন। শুনে তাকে বললেন, ও এই ব্যাপার, ও বুঝতে পেরেছি এখন, পত্নী বিভ্রাট। তো বলছে যে, তো তখন বলছে যে হ্যাঁ মহারাজ, আমি একদম করতে পারছি না, এরকম হয়ে গেছি। তিনি খুব দোষারোপ করে অনেক কিছু বলছেন। তখন মহারাজ তাকে বললেন যে চলো আমার সঙ্গে। একটু হাঁটতে নিয়ে গেলেন মহারাজ, তার ঘাড়ে হাত দিলেন মহারাজ, নিজে হাত দিয়ে তখন বলছেন, আচ্ছা তুমি তো তোমার পত্নীর শুধু খারাপ দিকটাই দেখেছ, ভালো দিকটা একবার চিন্তা করেছ? তিনি সকাল থেকে উঠে সংসারের জন্য কি কি করে একবার সেটা ভেবেছ? তিনি এত কিছু করে ছেলে মেয়ে সামলাচ্ছে, সংসার সামলাচ্ছে, অতিথিদের সামলাচ্ছে, সংসারের কাজ করছে, তোমার অফিসে যাওয়ার জন্য সময় মতো রান্না করে দিচ্ছে, অফিস থেকে আসলে যা যা প্রয়োজন সব দিচ্ছে। এত কিছু করার পর সে যদি মাঝে মাঝে একটু মাথা গরম করেই ফেলে, সেটা সহ্য করলে কি অসুবিধা? একটু সহ্য করে নাও। তারপরে তিনি বলছেন, না মহারাজ, এটা তো চলছে, কি করে সলভ করব সেটা বুঝতে পারছি না। তখন মহারাজ একটা খুব সুন্দর উপদেশ দিলেন। মহারাজ বললেন, একটা কাজ করবে, যখনই দেখবে সংসারে অশান্তি শুরু হয়েছে, 2-3 দিনের জন্য কোথাও ঘুরতে চলে যাবে, সবাই মিলে ঘুরতে যাবে, ঘুরে এসে দেখবে তোমার এই সমস্যাটা দূর হয়ে যাবে। সেই ভক্ত পরে বলছে যে মহারাজের ওই কথাটা একদম বেদ বাক্যের মতন আমি মেনেছিলাম এবং দেখেছিলাম এটা ঠিক। যখনই কোনো সমস্যা হতো ঘুরতে চলে যেতাম, মানে ফ্যামিলিকে নিয়ে বেশ ভালো করে নতুন জায়গা কিছু 2-3 দিন ঘুরে আসতাম, দেখতাম ওই সমস্যার সমাধান হয়ে গেছে। মহারাজের এই রসবোধের মাধ্যমে কি মূল্যবান শিক্ষা। আর একটায় আসি, মহারাজের ইয়ং জেনারেশন, যুবকদের প্রতি বিশেষ একটা টান ছিল। ইয়ং জেনারেশনকে মহারাজ খুব ভালোবাসতেন। তো একবার এই মুম্বাই আশ্রমে মহারাজ আছেন, সকাল থেকে ভক্তরা এসেছে, প্রণাম টনাম চলছে। এবার রাত্রে খাওয়া দাওয়ার পরেও ভক্তরা মহারাজকে প্রণাম করবে, দর্শন করবে। কিন্তু তখন মহারাজ খোঁজ পেয়েছেন যে বিবেকানন্দ ইউথ ফোরাম থেকে কিছু ছেলেরা এসেছে মহারাজের সঙ্গে দেখা করতে। মহারাজ যখন এই খোঁজটা পেলেন, তখন মহারাজ বললেন, রাত্রে খাওয়ার পর ভক্তদের প্রণাম দর্শন বন্ধ। বলছে ওইটা হবে না, ওইটা বন্ধ, আমি এখন ইউথদের সঙ্গে কথা বলবো। বিবেকানন্দ ফোরামের সবাইকে ডাকা হলো, মহারাজ বসলেন, 1 ঘন্টা কথা বললেন। তাদের জিজ্ঞেস করলেন, তোমাদের কর্ম কি, মানে কর্ম পদ্ধতি কি, তোমরা কিভাবে কাজ করছো। সব শুনে মহারাজ এতটা খুশি হয়েছেন, মহারাজ কি করলেন, সকাল থেকে ওইখানে ভক্তদের প্রণাম টনাম নিয়ে যত টাকা পেয়েছিলেন, প্রণামী টাকা, সব তাদেরকে দিয়ে দিলেন। বললেন, এটা তোমাদের এই যে সেবা কাজ করছো তোমরা, তার জন্য নিয়ে নাও। সব দেওয়া হয়ে গেল। বিবেকানন্দ ফোরামের ওরা খুব খুশি, মহারাজকে প্রণাম করে চলে গেলেন। এইবার পরে যখন মহারাজ উঠে যাচ্ছেন, তখন একজন এসে মহারাজকে জিজ্ঞেস করছেন, মহারাজ এ তো ইয়ং জেনারেশন যুবকদের তো হয়ে গেল, তো ভক্তদের সঙ্গে কি আর দেখা করবেন না? তখন মহারাজ বলছেন যে না, ভক্তদের ভক্তির পরীক্ষা হবে, কালকে সকালে দেখা হবে, আজকে আর দেখা হবে না। তো মহারাজ পরের দিন দেখা করেছিলেন। আচ্ছা, এরপর আরেকটা ঘটনায় আসি, বক্তৃতা। মহারাজ আপনারা জানেন, মহারাজ তো বক্তৃতায়, মানে তাকে বিদেশে বলা হতো সেকেন্ড স্বামী, দ্বিতীয় বিবেকানন্দ। তো মহারাজ কিন্তু বাংলাতে খুব সুন্দর বক্তৃতা দিতেন, ধীরে ধীরে বাংলা বলতেন, স্পষ্ট উচ্চারণ করতেন, আস্তে আস্তে বলতেন। আমি নিজে মহারাজের সঙ্গে যখন কথা বলেছিলাম, তখন মহারাজ আমাকে বলেছিলেন যে জানো, বাংলায় বলছেন কিন্তু কথা, বলছে জানো আমি মালদাতে গিয়েছিলাম, মালদাতে গিয়ে শ্রীমা সারদা দেবীর উপর বাংলায় বক্তৃতা দিয়েছিলাম। মহারাজ নিজে বলছেন। তো
এত সুন্দর করে বাংলা বলতেন মহারাজ, ভেঙে ভেঙে, খুব সুন্দর। তো সেই বক্তৃতা নিয়ে একটা মজার ঘটনা আছে। স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ খুব তাড়াতাড়ি কথা বলতেন, আর মহারাজ ধীরে ধীরে বলতেন। এবার এক জায়গায় বক্তৃতা হবে, সোমেশ্বরানন্দজি মহারাজ বলছেন যে মহারাজ আমি তো তাড়াতাড়ি বলে ফেলি আর আপনি তো ধীরে ধীরে বলেন, তাহলে আমি বক্তৃতার বলতে যে বলছি সেটা কি করে, ভক্তরা তো সেটা খুব একটা বেশি বুঝতে পারবে না, ইয়ে করবে না। তখন মহারাজ বলছেন তুমি এক কাজ করবে, তুমি মাঝে মাঝে ধীরে ধীরে বলবে, মাঝে মাঝে তাড়াতাড়ি বলবে, তাহলে যদি ভক্তরা সেটা বুঝতে পারে। তারপরে মহারাজ বললেন যে দেখো, তাড়াতাড়ি বলো আর ধীরেই বলো, কথা স্পষ্ট বলবে, আর যারা শুনছে তারা যাতে সেটা পরিষ্কার বুঝতে পারে। এটাই হলো মেন জায়গা যেখানে ভক্তরা কথাগুলোকে পরিষ্কারভাবে বুঝে নেবে, তাদের মধ্যে মাথায় এবং হৃদয়ে প্রবেশ করবে, সেইভাবে বলবে। তো সেটাই, সেই শিক্ষা মহারাজ দিলেন। এরপরে আর একটাই আসি, খুব সুন্দর একটা ঘটনা। মহারাজ প্রচুর পড়াশোনা করতেন, পড়াশোনা করে সময় কাটাতেন। তো একটা ছেলে মহারাজের কাছে আসতো, এসে যখনই মহারাজকে দেখতো যে মহারাজ পড়াশোনা করছে। তো মহারাজকে সে কথাবার্তার মধ্যে মহারাজকে জিজ্ঞেস করছে যে মহারাজ আপনি পড়াশোনা করেন, তো পড়াশোনা ছাড়া আর কিছু কাজ করেন নেই আপনার? তো মহারাজ তখন হাসলেন, হেসে বললেন হ্যাঁ কাজ আছে তো, এই যে পড়াশোনা করে যে চারিদিকে এত কিছু বলছি, তো তোমাদের সবাইকে যে সমস্যাগুলো সমাধান করে দিচ্ছি, এটাই তো কাজ। এসব করে কথা হচ্ছে, তখন এই মজা করে তারপরে মহারাজ বললেন যে তোমার কি বলার আছে তুমি বলো। তো মহারাজকে ছেলেটা একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো যে আচ্ছা মহারাজ, ভালোভাবে জীবন কাটানোর কৌশলটা কি, কিভাবে মানে আমরা দৈনন্দিন খুব সুন্দরভাবে জীবনকে কাটাতে পারি। তখন মহারাজ খুব সুন্দর একটা কথা বলেছিলেন। মহারাজ বললেন যে দেখো, লাইফ ইজ এ আর্ট, জীবন একটা শিল্প, সেটাকে নিজে আনন্দের সঙ্গে কাটাবে এবং অপরকে আনন্দ দেওয়ার চেষ্টা করবে, আর এইভাবেই তুমি তোমার জীবনের উদ্দেশ্যে গিয়ে বা লক্ষ্যতে গিয়ে পৌঁছাবে। এটাই হলো জীবনযাপনের কৌশল। খুব সুন্দর শিক্ষা মহারাজ একটা দিলেন, যেটা আমাদের প্রত্যেকের জন্যই প্রয়োজনীয়। এরপরে লাস্ট আর একটা বলে শেষ করব। একটা কথা আমরা প্রায়ই শুনি যে কর্মই হলো পূজা। তো এই কর্মই যে পূজা, এই জায়গাটার পৌঁছতে বা এটা বুঝতে খুব কঠিন। বলা সহজ, পড়া সহজ, কিন্তু নিজের জীবনে পালন করা খুব কঠিন। তো স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল যে মহারাজ, এই কর্মই যে পূজা, এই অবস্থায় কি করে পৌঁছানো যায়? তখন মহারাজ বলেছিলেন এর জন্য 3টে স্টেপ আছে, 3টে ধাপ আছে। 3টে ধাপে গিয়ে এই স্টেজে মানুষ পৌঁছতে পারে। সেই 3টে ধাপ বা 3টে সিঁড়ি কি কি? প্রথমে মহারাজ বললেন, প্রথম হলো আমাদের জীবনে নিত্যদিন যেটা হয়, শুরু হয়, সেটা হলো কর্ম ও পূজা দুটো আলাদা থাকে। দেখবেন সকাল থেকে উঠে আপনারা জপ ধ্যান করছেন, নিত্য পূজা করছেন, সন্ধ্যা বন্দনা করছেন এবং তার সঙ্গে সংসারের কাজ করছেন। নিত্যদিনে যা যা কর্তব্য কর্ম আপনারা করছেন, এই কর্তব্য কর্ম এবং পূজার দিকটা আপনাদের কাছে আলাদা, এই দুটো কিন্তু এক নয়। এই স্টেজে মানুষকে চলতে চলতে ধীরে ধীরে কি হয়, দীক্ষা পাওয়ার পর থেকে আস্তে আস্তে মানুষের কর্মের দিক থেকে সময় বাঁচিয়ে বাঁচিয়ে এই আধ্যাত্মিকতার মধ্যে আনতে হয়। একটু চিন্তা করা যে সারাদিনে এই কর্মের মধ্যে থেকে অনেক সময় আমরা অপচয় করে ফেলি, অনেক সময় নষ্ট হয়ে যায়। এই সময়গুলোকে বাঁচিয়ে বাঁচিয়ে এনে যখন আধ্যাত্মিকতার মধ্যে মানুষ দিতে শুরু করে, তখন ধীরে ধীরে কি হয়, দ্বিতীয় স্টেজটা আসে, দ্বিতীয় ধাপটা আসে। সেটা কি বলছে? সেটা হলো কর্মের মাধ্যমে পূজা।
প্রথম হলো কর্ম এবং পূজা আলাদা আলাদা, দ্বিতীয় হলো কর্মের দ্বারা বা কর্মের মাধ্যমে পূজা। অর্থাৎ নিত্যদিন পূজা প্রার্থনা জপ করছেন আপনি, কিন্তু ওই মন নিয়ে যখন আপনি কর্মতে লাগছেন, তখন সকালবেলা ঠাকুর ঘরে যে মনোভাব আপনার ছিল, সেই মনোভাবটাই কিন্তু কর্মের মধ্যে থেকে যাচ্ছে। তখন ওই রকম শুদ্ধ পবিত্র নিঃস্বার্থ মনোভাব নিয়ে আপনি কর্ম করতে পারছেন। মহারাজ বলছেন এইভাবে যখন কর্মের মধ্যেও ঈশ্বরের চিন্তা, ঈশ্বরের দিকে মন থাকে, ঈশ্বরের সঙ্গে মনটা যুক্ত হতে থাকে, এইভাবে দীর্ঘ বছর কাজ করার পর, দীর্ঘদিন যাওয়ার পরে তখন তৃতীয় ধাপ আসে, তৃতীয় স্টেজ আসে। সেটা কি? তখন মহারাজ বললেন সেই তৃতীয় ধাপে গিয়ে হয় কি, তখন কর্মই পূজা হয়ে যায়। তখন আর ওই প্রথম যেটা কর্ম এবং পূজা, সেখান থেকে আসলো কর্মের দ্বারা পূজা, তারপরে আসলো কর্মই পূজা। অর্থাৎ যখন যে কাজ করছি সেটাই আমার ঠাকুর ঘরে নিত্য পূজার সময় যেরকম মনোভাব থাকছে, সেই একই মনোভাব নিয়ে প্রত্যেকটা কাজ হচ্ছে। কারণ এভরিথিং ডিপেন্ড ইউর মাইন্ড, সব কিছু আপনার মনের উপর নির্ভর করে। আপনি মন তো একটা, মন তো দুটো নয়, একটা মন দিয়েই আপনি করছেন। তাই ঠাকুর ঘরে যেই মন, সেই মন নিয়েই আপনি নিত্যদিনের কর্তব্য কর্মের মধ্যে লেগে যান। দেখুন, কর্মই পূজা হবে, কিন্তু সেটাকে ধরে রাখতে হবে। তাই মহারাজ বলেছিলেন যে এই মন নিয়ে যখন আমরা কর্ম করতে শুরু করি, সেই তৃতীয় ধাপে গিয়ে কর্মই পূজা হয়ে যায়। তখন ছোট বড় সব কিছু, এমনকি মানুষের আচার ব্যবহার আচরণ সব কিছুই তখন ওই পূজার মধ্যেই চলে আসে। তখনই হয় দিব্য জীবন। মহারাজের এই যে কথা বা এই যে উপদেশ বা মহারাজের বাণী বা মহারাজ সব থেকে বড় কথা, রসবোধের মাধ্যমে যে শিক্ষা। দেখুন, রসবোধ অনেক মানুষই করেন, অনেকেই হাসি মজা করতে পারেন, কিন্তু হাসি মজার মধ্যে দিয়ে জীবনকে উন্নত করার যে শিক্ষা, সেটা যেন স্বামী রঙ্গনাথানন্দজির জীবনে একটা ফল্গু ধারার মতন ছিল। আমি মহারাজের সম্বন্ধে যত জেনেছি, পড়াশোনা করেছি, মহারাজকে যত দেখেছি, তত আমার যেন এই দিকটাই সব থেকে বেশি ভালো লেগেছে, যে রসবোধের মধ্যে দিয়ে মহারাজ আমাদের জীবনের উন্নতি করার অনেক শিক্ষা তিনি দিয়ে গেছেন, যেটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা অবশ্যই সহজভাবে পালন করে চলতে পারি। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। অনেক অনেক আন্তরিক কৃতজ্ঞতা স্বামী শান্তি ঘনানন্দজি মহারাজকে আগামী নির্মাণের পক্ষ থেকে।